আসসালামু আলাইকুম। বিয়ন্ড বর্ডার স্পোর্টসের সাপ্তাহিক আয়োজন অ্যানালিস্ট অ্যাঙ্গেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি হাসান আল বান্না। প্রতি সপ্তাহে ক্রিকেটের সব খবর এবং তার অ্যানালাইসিস নিয়ে আমাদের আয়োজন। স্টুডিওতে আমাদের সাথে অ্যানালাইসিস করার জন্য উপস্থিত আছেন সার্টিফাইড পারফরমেন্স অ্যানালিস্ট আহমেদ রেজন প্রতীক ভাই। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। গত সপ্তাহে আমরা যদি বলি অনেকগুলা ভালো কিছু সিরিজ দেখেছি, ভালো কিছু টুর্নামেন্টের রেজাল্টও আমরা দেখেছি। জিম্বাবুয়ে এবং নিউজিল্যান্ডের টেস্ট শুরু হয়েছে এবং আমরা যদি বলি যে ফার্স্ট টেস্টে 9 উইকেটে জিতেছে নিউজিল্যান্ড এবং অনেকদিন পর আমরা চিন্তা করছিলাম বাংলাদেশের সাথে জিম্বাবুয়ে যে টেস্টটা জিতেছিল, আমরা হয়তো অনেকেই চিন্তা করছিলাম যে জিম্বাবুয়ে হয়তো আগের একটা ভালো শেপে যেতে পারে, কিন্তু আবারও কিন্তু সেই আগের জিম্বাবুয়েকে দেখতে পাচ্ছি যে ব্যাটিং কলাপস কিংবা খুব অল্প রানে গুটিয়ে যাওয়া। তো এটা নিউজিল্যান্ডের একটা কথা যদি বলি, তারা ছোট দলগুলোর বিরুদ্ধে খুবই দুর্ধর্ষ পারফর্ম করে থাকেন সবসময়। এই টিমটা এত প্রফেশনাল, তাদের খেলায় ভুল ভ্রান্তির সংখ্যা খুব কম থাকে। নিউজিল্যান্ডের টিম ইয়েটা কেমন, তাদের কালচারটা কেমন যে তারা বেসিক ক্রিকেটটা সবসময় খেলে। এক্সট্রাঅর্ডিনারি কোনো টিমের এগেনস্টে তাদের সাফল্য আপনি কম দেখবেন, কিন্তু গড়পড়তা যে টিমগুলো রয়েছে বা তাদের থেকে শক্তিমত্তার বিচারে যারা পিছিয়ে রয়েছে তাদের বিরুদ্ধে নিউজিল্যান্ডকে আপনি খুবই কম হারতে দেখবেন। এই টেস্ট ম্যাচে তার ব্যত্যয় ঘটেনি। ম্যাট হেনরি তার গোলটা কম করে, ম্যাট হেনরি তার গুড ফর্ম এখানে ক্যারি করেছেন। উনি প্রথম টেস্টে 2 ইনিংস মিলে 9 উইকেট পেয়েছেন। প্রথম ইনিংসে 6 উইকেট পেয়েছিলেন। জিম্বাবুয়েকে 2 ইনিংসের কোন ইনিংসেই তারা 200 রানের কোটাও পার হতে দেয়নি। সো আপনি যখন একটা টেস্ট ম্যাচে 2 ইনিংস কাছাকাছিতেই 2 ইনিংস মিলে 400 রানও করতে পারবেন না, আপনি তো এখান থেকে কিছু আসলে বেটার আশাও করতে পারেন না। আশার কথা একটাই, তার ইনিংস ডিফিট এড়িয়েছে এবং 9 উইকেটে আর কি পরাজয় বরণ করেছে। এবং আমি একটা জিনিস একটু অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে জিম্বাবুয়ের কিন্তু এখনকার যে ব্যাটিং লাইন আপ কিংবা যারা এখন 11-এ আছেন, অনেকদিন পর কিন্তু আমরা টেইলরকে ইনক্লুশন দেখেছি, হয়তো সেকেন্ড টেস্ট থেকে খেলবেন। এটা একটা বড় একটা পাওয়া হতে পারে জিম্বাবুয়ের জন্য। এছাড়া এখনকার যে টিমে যারা খেলছেন এরা কিন্তু অনেক ম্যাচিউর। এদেরকে কিন্তু আপনি বলতে পারবেন না যে ওইভাবে পারফর্ম করে নাই। সিকান্দার রাজা অনেকদিন ধরে খেলছেন এবং যদি আমি বলি ফ্রান্সিসি লিগ একটা কমন ফেস। এছাড়া ক্রিক গার্ভিন আছেন, শোয়ান উইলিয়ামস আছেন, এরপরে মাধুরী আছেন এবং এরকম অনেক পপুলার যারা আসলে অনেকদিন ধরেই সার্কিট নিয়ে পারফর্ম করে যাচ্ছেন, তারপরেও এরকম রেজাল্ট। ফ্রান্সিসি লিগে অনেক বড় মুখ হওয়ার জন্যই তো তার টেস্ট পারফরমেন্সের এই অবস্থা। উনি তো নিয়মিত টেস্ট খেলছেন না, এটা একটা ফ্যাক্ট। আর জিম্বাবুয়ের আসলে আপনি অভিজ্ঞ প্লেয়ারদের থেকে নতুন যারা এসেছেন তাদের পারফরম্যান্সটা কিন্তু আপনি ভালো দেখতে পারবেন। আপনি বেন কারানের কথা বলেন, আপনি ব্রায়ান বেনেটের কথা বলেন, আমি ওপেনিং এ দুইজনের কাছ থেকে একটু ভালো পারফরম্যান্স আশা করছিলাম, কিন্তু আসলে নিউজিল্যান্ড খুবই প্রফেশনাল সাইড এবং ম্যাট হেনরি যেই রকম রিদমে রয়েছেন সেখানে আসলে তাদের কাছ থেকে পারফরম্যান্সটা ভালো আশা করা মুশকিল। শন উইলিয়ামস উনি একদম ক্যারিয়ারের ক্রান্তি লগ্নে রয়েছেন, হয়তো যে কোনো মুহূর্তে তার কাছ থেকে আমরা রিটায়ারমেন্টের ডাকটা পেতে পারি। ক্রেইগ গার্ভিনের কাছ থেকে আমি সবসময় আরো বেটার পারফরমেন্স আশা করে আসছি তার ক্যারিয়ারের শুরু থেকে। শন আরভাইন তার বড় ভাই, ছোটবেলায় আমি কিন্তু তার খেলা দেখে বড় হয়েছি, খুবই দুর্ধর্ষ অলরাউন্ডার ছিলেন। সেই হিসাবে ক্রেইগ আরভাইনের কাছ থেকে আমরা কালে ভদ্রে হয়তো ভালো ভালো ইনিংস দেখেছি। উনিও খুব কোয়ালিটি ব্যাটার, অনেকটা আমাদের লিটন দাসের মতো মাঝে মাঝে ভালো খেলেন, শর্টস গুলো দেখতে খুব ভালো লাগে, কিন্তু এই ফলাফলটা সুদূর প্রসারী করা বা গুড ফর্মটা লম্বা সময় ধরে ক্যারি করা এটা আমরা দেখতে পারিনি। এই জন্যই তো আসলে সত্যি কথা বলতে গেলে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের জিম্বাবুয়ের অবস্থানটা আপনি দেখেন। আরেকটু আগে আমরা কথা বলছিলাম ইন্ডিয়া ইংল্যান্ডের পজিশনের কথা বা এই মিডিওকার টিমগুলোর এগেইনস্টে নিউজিল্যান্ডের পারফরমেন্সের কথা। তো দ্যাট টেলস দ্য স্টোরি আসলে যে কেন এই ক্রিকেটের ক্ষেত্রে টেস্ট প্লেইং নেশনগুলো অলমোস্ট দুটো হাফে ভাগ হয়ে রয়েছে বর্তমানে। একটা দিকে আপনার ইন্ডিয়া ইংল্যান্ড শ্রীলঙ্কা সাউথ আফ্রিকা নিউজিল্যান্ডের মতো টিম রয়েছে, আর বাদ বাকি টিমগুলো কিন্তু এখনো আসলে তাদের ফুল রিদমে আসতে অনেক স্ট্রাগল করছে। এটা অনেক বড় ডিফারেন্স, গ্যাপ যদি বলি এটা খুব কম না। হ্যাঁ, অনেক। আমরা চলে যেতে চাই পাকিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজের যে টি-20 সিরিজটা শেষ হলো। আমরা এর আগের ফেজে শুরুর একটা 2টা টি-20 নিয়ে কথা বলছিলাম। পরপর কয়েকটা সিরিজ ওয়েস্ট ইন্ডিজ কিন্তু হেরেছে এবং আমি এর আগের আমাদের নেক্সট অ্যাঙ্গেলে কথাটা বলছিলাম যে ওয়েস্ট ইন্ডিজকে আমরা সবসময় দেখে থাকি ধুমধুমার ব্যাটিং এর জন্য, এবং টি-20তে যদি ওয়ার্ল্ডের ক্লাসিক্যাল কিংবা টপ মোস্ট ফেভারিট প্লেয়ারগুলোর কথা বলি, সেক্ষেত্রে ওয়েস্ট ইন্ডিজের লুকটা সবচেয়ে বেশি। আপনি ক্রিস গেলের কথা বলেন, রিটায়ারমেন্টে গেছেন, কিন্তু ওই আইকনিক প্লেয়ারটা ওই ক্যারি কিন্তু করে আসছে। এখন আপনি কাকে বাদ দিবেন? রাদারফোর্ড খেলতেছে, আপনি এখনকার যে ব্যাটিং লাইন আপে হেটমায়ারের মতো ব্যাটিং লাইন আপ, সেই হোপ আছেন, জেসন হোল্ডার আছেন, জনসন চার্লস আছেন, আপনি যে নামই নেন না কেন, ফ্রান্সিসি লিগ বলেন, সব লিগে তারা পারফর্মার, কিন্তু নিজের দেশে কিন্তু পারফরমেন্সটা আমরা এখনো পর্যন্ত দেখছি না। সেই বাংলাদেশ থেকে শুরু করে রিসেন্ট যতগুলা আপনার
অস্ট্রেলিয়ার সঙ্গে সিরিজ হেরেছে, আবার পাকিস্তানের সঙ্গে সিরিজ হার। আপনি ওভারঅল পারফরমেন্সটা কিভাবে দেখতেন? নিকোলাস পুরানের অবসরটা আসলে তাদেরকে ভোগাচ্ছে সত্যি কথা বলতে গেলে। উনি যে টাইপের ব্যাটার, নিকোলাস পুরানের মতো ব্যাটার ওয়েস্ট ইন্ডিজে খুব কমই রয়েছেন যারা ফ্র্যাঞ্চাইজি লিগ ইন্টারন্যাশনাল ক্রিকেটের সমানতালে পারফর্ম করে আসছেন। রাদারফোর্ডকে আমি ইন্টারন্যাশনাল ক্রিকেট অনেকদিন ধরে স্ট্রাগল করতে দেখেছি। উনি ফ্র্যাঞ্চাইজি লিগ ভালো করছেন কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেটে ওইভাবে ফিডব্যাক পাচ্ছি না। ওয়েস্ট ইন্ডিজ যে আসলে এই সিরিজে একটা ম্যাচ জিতেছে সেটাই আমি খুব সৌভাগ্যের কথা বলবো, কারণ একটা পর্যায়ে 3 ওভারে 36 রান লাগতো। হাসান আলী যেটা পেনাল্টিমেট ওভার, 19তম ওভারে উনি হোয়াইট বল করেছেন, নো বল করেছেন, বাউন্ডারি বল অফার করেছেন, 20+। হ্যাঁ একটা রান উনি কনসিড করেছেন। এবং শেষ ওভারে কিন্তু একটা পর্যায়ে শাহিন আফ্রিদি সেকেন্ড লাস্ট বল সময় একটা হোয়াইট বল করেন, তখন কিন্তু ওয়েস্ট ইন্ডিজ আসলে ম্যাচে ফেরেন। এক বলে 4 রান লাগতো, লাস্ট বলের আগের বলটা তো উনি হোয়াইট করেন, এবং যখন লাস্ট বলে 3 রান লাগতো, আপনার যখন ডিপ স্কয়ার লেগ এবং ফাইন লেগ দুটাই বাউন্ডারির মধ্যে, শর্ট ফাইন লেগ এবং ডিপ স্কয়ারটা উপরে তুলে আনা হয়েছে, আপনি লেগ স্ট্যাম্পের উপর বল দিয়েছেন, ইট ওয়াজ হিট মি বল বলতে পারি। তো সেই ক্ষেত্রে আসলে ওয়েস্ট ইন্ডিজ একটা ম্যাচ জয়লাভ করতে পেরেছে। কিন্তু আসলে আমরা যদি ওভারঅল সিনারিওতে দেখি, পাকিস্তান প্রতিটা অ্যাসপেক্টে ওয়েস্ট ইন্ডিজের চেয়ে আগিয়ে ছিল। এবং এই সিরিজের যদি খুব ইমপ্রেসিভ একটা দিক বলি, সুফিয়ান মুকিমের ইনক্লুশন, উনি 3টা ম্যাচই খেলেছেন, বেশ ভালো বোলিং করেছেন। আরেকটা ইনক্লুশনের কথা বলতে চাই। জি, আমরা বাংলাদেশ পাকিস্তান সিরিজে আপনার কাছ থেকে বারবার বলছিলাম যে সাইফজাদা ফারহানকে কেন নেওয়া হচ্ছে না। সাইফজাদা ফারহান আসলে ম্যাচে অনেক ডিফারেন্সিয়েট করতে পারেন, এবং 30-20-তে কিন্তু ওনার ইনক্লুশন, ওনার ব্যাটিংটাও আমরা দেখেছি যে কতটা মানে ডাইনামিক একটা ব্যাটসম্যান উনি। এবং এই সিরিজে কিন্তু ওনার পারফরমেন্সও কিন্তু অনেক ভালো। 30-20-তে ম্যান অফ দ্য ম্যাচ। এবং যদি বলি যে পাকিস্তানের সাইম আইবকেও কিন্তু আমরা বাংলাদেশের ওভাবে কিন্তু দেখিনি ব্যাটিং করতে। সাইম আইবও কিন্তু যদি আমরা বলি অলরাউন্ড পারফরমেন্স করেছেন। বোলিং এ উনি অন এভারেজ প্রতিটা ম্যাচে উইকেট নিয়েছেন, ভালো ইকোনমিতে বল করেছেন। সো ওভারঅল যদি আমি বলি যে এবং ম্যান অফ দ্য সিরিজ হচ্ছে মোহাম্মদ নওয়াজ, ওনাকেও কিন্তু বাংলাদেশে আমরা খুব বেশি ভালো পারফর্ম করতে দেখিনি। ওভারঅল সিরিজ আসলে পাকিস্তানময় একটা সিরিজ কিনা বলতে পারেন, কারণ বাংলাদেশ সিরিজে তারা বেশ স্ট্রাগল করেছেন। এবং আসলে যে যাই বলুক, বাংলাদেশ পাকিস্তান সিরিজে উইকেটটা আমার কাছে কখনোই টি-20 ক্রিকেটের জন্য আদর্শ মনে হয়নি। ওয়েস্ট ইন্ডিজের উইকেটটাও দেখেন কিছুটা স্লোইশ ছিল, বোলারদের সাহায্য ছিল, কিন্তু কিছুটা রান কিন্তু এসেছে। তো স্বাভাবিকভাবে এখানে পাকিস্তানি প্লেয়াররা আরেকটু বেশি ফ্লারিশ করার সুযোগ পেয়েছেন। সাইফজাদা ফারহান, আমি সবসময় বলেছি যে উনি কিন্তু প্রপার টেকনিক মেনটেন করে ব্যাটিং করেন না, কমপ্লিটলি হ্যান্ড আই কোঅর্ডিনেশনের উপর ডিপেন্ডেন্ট একজন প্লেয়ার উনি। যেখানে বল দেখেন, হাত আর পাটা মোটামুটি কাছে নিয়ে মারার চেষ্টা করেন, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। মানে ওনার ব্যাটিং কিন্তু খুব কোনো গ্রামারের অপশন নাই, এবং ওনার কাছ থেকে আপনি প্রতিদিন ভালো পারফরমেন্স পাবেনও না। যেদিন খেলেছেন সেদিন দেখেন ম্যাচটা বের করে এনেছে। সেরকম প্লেয়ারকে আপনার টি-20-তে এমন একটা, হ্যাঁ, বিশেষ করে টপ অর্ডারে টপ 3-তে একজন এরকম ব্যাটার আপনার দরকার। এবং সাইফজাদা ফারহান এবং সাইম আইয়ুবের কথা যদি বলি, সাইম আইয়ুব তো লঙ্গার ভার্সন খেলারও ক্যাপাবিলিটি রাখেন। সো বোথ অফ দেম কমপ্লিমেন্ট ইচ আদার ভেরি ওয়েল। ঠিক আছে, একজন টেকনিক্যালি কারেক্ট ব্যাটার, উনি লঙ্গার ফরম্যাটও খেলে অভ্যস্ত, আরেকজন হ্যান্ড আই কোঅর্ডিনেশনের উপর ডিপেন্ড করে খেলে থাকছেন। সো এই কম্বিনেশনটা আমি আশা করি এশিয়া কাপে পাকিস্তান ক্যারি করবে। এবং আই উড লাভ টু সি ফাকার জামান এট নাম্বার 3। ঠিক আছে, ওনাকে যেন নাম্বার 3-তে খেলানো হয়, সেই ক্ষেত্রে পাকিস্তানের টপ অর্ডারটা কিন্তু বেশ ফর্মিডেবল হবে। এবং এশিয়া কাপে ওয়ান অফ দ্য বেস্ট টপ অর্ডার্স যদি আমরা বলে থাকি, সেই ক্ষেত্রে পাকিস্তান পাবে। প্রদীপ ভাই, এই পাকিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজ সিরিজে একটা নতুন রেকর্ড হয়েছে, যেটা আমরা দেখেছি যে টেস্ট প্লেইং কান্ট্রিগুলোর মধ্যে থেকে একমাত্র ব্যাটসম্যান হচ্ছে রস্টন চেজ, যিনি স্বেচ্ছায় উনি রিটায়ারমেন্ট করেছেন আর কি, মানে রিটায়ার্ড হার্ট হয়েছেন যদি আমরা বলি। এটা কিন্তু ওই ম্যাচের সিনারিওতে আমরা অনেক সময় দেখে থাকি যে একজন ব্যাটসম্যান তার ভালো স্ট্রোক প্লে করতে পারছেন না, কিন্তু কখনো ওইভাবে রিটায়ার্ড হার্ট করতে দেখিনি। এই প্রথম আমরা দেখেছি যে ওনাকে, কারণ ওয়েস্ট ইন্ডিজের এর পরবর্তীতে অনেক পাওয়ার হিটার ছিলেন, ওয়েস্ট ইন্ডিজের আস্কিং রান রেটটা বেড়ে যাচ্ছিল। সত্যি কথা বলতে গেলে রস্টন চেজকে টি-20 খেলানোর পক্ষপাতী না আমি। উনি কিন্তু লিমিটেড ওভার্সের জন্য খুবই ভালো ব্যাটার, টেস্টে কিন্তু উনি ভালো বলও করে থাকেন, 50 ওভার ক্রিকেটও বেশ ভালো করছেন। সো ইট ওয়াজ আ বোল্ড মুভ ফ্রম হিজ সাইড। আর সত্যি কথা বলতে গেলে টিমের স্বার্থেই উনি কাজটা করেছেন, আমি সাধুবাদ জানাই তার এই সিদ্ধান্তকে। মানে এক্ষেত্রে কি আমরা মানে আমাদের মেহেদী মিরাজের কথা তুলে আনতে পারি কিনা? অনেকেই তো বলে থাকেন যে মেহেদী মিরাজকে কেন টি-20-তে আনা হচ্ছে। উনি তো টেস্টে, যেমন সামিম ভাইয়ের সঙ্গে আমরা এর আগে শোতেও কথা বলছিলাম, সামিম ভাইয়ের কথা হচ্ছে উনি তো টেস্টে বাংলাদেশের বেস্ট অ্যাসেট, ওয়ানডেতে উনি ক্যাপ্টেন্সি করছেন, হয় ওনাকে ওই দুইটা পোর্শনে ওনাকে ভালোভাবে এস্টাবলিশ না হয়ে উনি টি-20-তে আবার কেন ট্রাই করা? এখন দেখেন আমাদের মিডল অর্ডারে তো টি-20 মানে ব্যাটার হিসেবে ভালো অপশন দেখতে পাচ্ছি না।
মেহেদী হাসান মিরাজকে আমি মন্দের ভালো অপশন হিসেবেই কিন্তু বলে আসছি। আমরা যতই নুরুল হাসান সোহান, মাহিদুল ইসলাম অঙ্কনের কথা বলি, তারা কি কখনো নাম্বার 4-এ খেলেছে? এক্ষেত্রে কিন্তু যদি বলি যে মেহেদী হাসান মিরাজ থেকে নাজমুল হোসেন শান্তর ব্যাটিং রেকর্ড কিন্তু ভালো টি-20-তে, বেটার। তবে যেহেতু নাম্বার 4 পজিশনটা নিয়ে কথা হচ্ছে, সেই ক্ষেত্রে শান্তর থেকে আমি মেহেদী হাসান মিরাজকে এগিয়ে রাখবো, কারণ আপনি একই টাইপের প্লেয়ার, আপনি টপ অর্ডার দুজন খেলাচ্ছেন, লিটন দাস নাম্বার 3-তে ব্যাট করছেন, নাজমুল হোসেন শান্ত নাম্বার 4-এ আসছেন, তো ইট ডাজন্ট মেক দ্যাট মাচ অফ সেন্স। হ্যাঁ, আমার কাছে মনে হয় না। তবে আমি একটু বলি আর কি, যে মেহেদী হাসান মিরাজের বিষয়ে সাব্বির রহমানকে নিয়ে অনেক জায়গায় অনেক রকম কথা হচ্ছে, এবং সত্যি কথা বলতে গেলে কি, যে বাংলাদেশে এমন ব্যাটার খুব কম আছে যারা খুব দ্রুত গতির লেন্থ বল ইজিলি ডিসপ্যাচ করতে পারে। সাব্বির রহমানকে আসলে বাংলাদেশে ম্যাক্সওয়েল বলা হতো। জি, তো এখন মানে আমি সাব্বির রহমানের ইস্যুটাতে আসি, যে সামনের বিশ্বকাপের কথা বলি বা এশিয়া কাপের ভেন্যুর কথা চিন্তা করে এই ধরনের উইকেটে কিন্তু খুব পেস অ্যান্ড বাউন্স থাকবে না। ঠিক আছে, সাব্বির রহমানের যেটা তার শক্তিমত্তার জায়গা, সেটা হচ্ছে উনি পেসারদের বলটা খুব ভালো খেলে থাকেন, এবং উনি যে গুড লেন্থ বল আর শর্ট অফ এ গুড লেন্থ বল, এই ধরনের লেন্থের বল খুব ইজিলি ডিসপ্যাচ করতে পারেন। আমরা এবার বিপিএল এ দেখেছি মোহাম্মদ ওয়াসিম, খালেদ আহমেদ, শরীফুল ইসলাম, এরকম বোলারদের বল উনি কিন্তু বাউন্ডারি ছাড়া করেছেন ওই পার্টিকুলার লেন্থ থেকে। তা আপনার ধরেন এশিয়া কাপের ভেন্যুগুলো যদি একটু পেস সহায়ক উইকেটে থাকতো, বা বিশ্বকাপটা যদি এমন কোনো ভেন্যুতে হতো সামনে টি-20 বিশ্বকাপটা যেখানে পেসাররা বাড়তি সহায়তা পাবে, আমি অবশ্যই সাব্বির রহমানের কথা অনেক আগে থেকে বলে আসতাম, চিন্তা করতেন। কিন্তু স্পিনের এগেনস্টে পাওয়ার হিটিং এ ওনারও যথেষ্ট দুর্বলতা রয়েছে। ঠিক আছে, এবং আপনি যদি দেখেন যে লেফট আর্ম অর্থোডক্সের আর্মার ডেলিভারি পিক করার ক্ষেত্রে তার অনেক সীমাবদ্ধতা রয়েছে, এবং উনি অনেকদিন ইন্টারন্যাশনাল ক্রিকেটের বাইরেও রয়েছে। সেই জন্য আমি সাব্বির রহমানের কথা বলছি না। তাহলে আপনি দেখেন আপনার হাতে অপশন কোথায়, ইদার মাহিদুল ইসলাম অঙ্কন আর নুরুল হাসান সোহান, যদি তাহিদ হৃদয় ক্লিক না করেন, তো সেই ক্ষেত্রে কি মেহেদী হাসান মিরাজ এই কয়েকজনের মধ্যে তুলনা কি খুব খারাপ হতো না? আর পাশাপাশি কি, যে বাংলাদেশ আপনার একটা টি-20 ম্যাচে কখন আমরা ম্যাচ জেতার আশা করতে পারি, যখন 150 থেকে 60 রানের খেলা হবে, ওই ধরনের ম্যাচগুলো কিন্তু বাংলাদেশ নরমালি জিতে অভ্যস্ত বা কম্পিট করে থাকে। এর থেকে বেশি হলে আসলে ওটা বাংলাদেশে কখনো ম্যাচে থাকে না। সেটা মেহেদী হাসান মিরাজকে নামালেও আপনি খুব বেশি ইউটিলিটি পাবেন না, কিন্তু আপনার খেলা যদি 140, 50, 60 রানের হয়, মেহেদী হাসান মিরাজ যেই ধরনের ব্যাটিং করে, এটা কিন্তু নাম্বার 4-এ খুব ইফেক্টিভ। এর জন্য আমি মেহেদী হাসান মিরাজের কথা বলছিলাম। আমরা এখন বাংলাদেশ এবং সাউথ আফ্রিকা জিম্বাবুয়ে ট্রানজিশন সিরিজ হচ্ছে আন্ডার-19 এর, এটা নিয়ে একটু ছোট্ট করে জানতে চাও প্রতীক ভাইয়ের কাছে। আমরা এখন একটু পয়েন্ট টেবিলের কথা বলি। পয়েন্ট টেবিলে 4টা করে ম্যাচ জিতেছে বাংলাদেশ এবং সাউথ আফ্রিকা, এবং 8 পয়েন্ট নিয়ে দুইটা দলই মানে বাংলাদেশ রান রেটের ব্যবধানে টপ পজিশনে আছে, এবং জিম্বাবুয়ে সেম। আমরা যদি বলি, একটু আগে ওনাদের সিনিয়র টিমের কথা বলছিলাম, জুনিয়র টিমটাও কিন্তু একটা ম্যাচও জিততে পারেনি। ওভারঅল খুব শর্টে যদি একটু বলেন। বাংলাদেশ একটা ম্যাচ কম খেলেছে, সো সেই হিসাবে বেশ ভালোই একটা অবস্থা বলতে পারি। আজকের খেলাটা কিছুক্ষণ আগে শেষ হয়েছে এবং বাংলাদেশ 5 উইকেটে জয়লাভ করেছে। সঞ্জিত মজুমদারের একটা ভালো বোলিং স্পেল আমরা দেখতে পেরেছি, 4 উইকেট পেয়েছেন। লেফট আর্ম অর্থোডক্স বোলার উনি। অনেকদিন ধরে আমরা কিন্তু একজন কোয়ালিটি লেফট আর্ম অর্থোডক্সের অভাবে ভুগছি। তো যদি পাইপলাইন থেকে বা একদম রুট লেভেল থেকে এরকম কিছু স্পিনার উঠে আসে, আমাদের ক্রিকেটের জন্য ভালো। আল ফাহাদ 2 উইকেট পেয়েছেন, অ্যাজ ইউজুয়াল ডানহাতি পেসার, ভালো বোলিং করছে। ওদের মানে পারফরম্যান্স আমরা দেখছি। হ্যাঁ, এখন এই যে উইকেট গুলোতে একটু বোলাররা সহায়তা পাচ্ছেন, যেই জন্য জাওয়াদ আবরার বা সাউথ আফ্রিকার ভ্যান্স কালভিকের মতো হার্ড হিটিং ব্যাটাররা ওরকম ফায়দা লুটতে পারছেন না। আজকে যদি আমরা দেখি, তাহলে সামিউন বশির উনি ভালো ব্যাটিং করেছেন, 52 রানের একটা ইনিংস খেলেছেন 30 অডস ডেলিভারিতে। তো সব মিলে বলতে গেলে ভালো আসলে, কারণ আন্ডার-19 এর এই টিমটাতে দেখছি এক একদিন এক একজন পারফর্ম করছেন। সো তারা পার্টিকুলার কোনো প্লেয়ারের উপর নির্ভরশীল একটা দল না, অ্যাজ এ টিম তারা খেলছেন, এবং প্রতিটা দিনই কেউ না কেউ স্টেপ আপ করছে। সো দিস আর গুড সাইন্স ফর বাংলাদেশ ক্রিকেট। আমি আজকে একটা ব্যাটিং লাইন আপ দেখছিলাম, বাংলাদেশের লাস্ট আন্ডার-19 যে টিমটা খেলেছে আর কি, এখনকার বাংলাদেশের সার্কিট যারা আসলে সার্ভ করছে, এদের অলমোস্ট 9 জন কিন্তু ডেবু হয়েছে। এটা কিন্তু বাংলাদেশের জন্য একটা গুড সাইন। বাংলাদেশ ক্রিকেটটা কিন্তু আসলে আন্ডার-19 থেকেই সব প্লেয়ার আসলে উঠে আসে, মানে আমাদের ক্রিকেট স্ট্রাকচারটাই এমন। আপনি সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম প্রত্যেকের কথা বলেন, তারা ওই এজ লেভেল থেকে উঠে আসে। আনামুল হকের কথা বলি, সো মমিনুল হকের কথা বলি, প্রত্যেকে এখান থেকে আসলে উঠে আসছে। খুব একটা নতুন কোনো ঘটনা না। তবে আমি যেটা বলতে চাই, যে শিরোপা জয়ী যে আন্ডার-19 ব্যাটসম্যান রয়েছেন, তানজিম সাকিব, তানজিদ হোসেন, তামিম, ইমন, তাহিদ হৃদয়, এই ব্যাচটার মধ্যে আমরা একটু ডিফারেন্স দেখি।
অন্যান্য ব্যাচগুলোর সাথে, যদি আমরা সাকিব তামিম মুশফিকের ব্যাচটা বাদ দিই, এর পরের ব্যাচটা আসলে অনেকগুলো প্লেয়ার মাঝখানে কিন্তু আসলে একটা ডাল সময় গেছে। আপনার দিনটা আসলে ফেরত এসেছে মেহেদী মিরাজ এবং নাজমুল হোসেন শান্তর যে ব্যাচটা ছিল, ওই ব্যাচটা কিন্তু বেশ ভালো ছিল, সেমিফাইনাল খেলেছিল এবং তৃতীয় স্থান অর্জন করেছিল, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে শ্রীলঙ্কা অনুজনেশকে হারিয়ে। ওই ব্যাচ থেকে কিন্তু আমরা সাইফুদ্দিন, সাইফ হাসান, মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত এরকম প্লেয়ার পেয়েছি এবং পরবর্তী ব্যাচে তো এই প্লেয়ারের সংখ্যা আরো বেশি পেয়েছি। সো আশা করব মাঝের কিন্তু আবার ব্যাচটা কিন্তু খুব একটা ভালো যায়নি। রাকিবুল হাসানদের যে ব্যাচটা ছিল সেখান থেকে কিন্তু আমরা আরিফুল হককে শুধুমাত্র পেয়েছি, ন্যাশনাল সার্কিটে ওনাকে দেখতে পাইনি। সো আশা করছি যে এই ব্যাচটা হয়তো আন্ডার 19 বিশ্বকাপে ভালো করবে এবং বাংলাদেশ ন্যাশনাল টিমকে তারা সার্ভ করতে পারবে এখান থেকে কিছু প্লেয়ার। একটু অফ টপিকের কথা বলা, আমরা অনেকদিন পর বাংলাদেশ আন্ডার 17 এবং আন্ডার 14 এর ক্যাম্প হচ্ছে। আমরা বিয়ন্ড বর্ডার স্পোর্টস এর পর্দায় আমরা এটা দেখেছিও যে দুইটা রিপোর্টিং, যেখানে আসলে হান্নান সরকার এবং তুষার ইমরান দুজনে কিন্তু দুইটা ক্যাম্প কোঅর্ডিনেট করছেন। এই টাইপের ক্যাম্প কিন্তু আসলে সচরাচর আমরা অনেকদিন পরে দেখলাম, যেটা নিয়ে আসলে বিসিবির একটা যদি লঙ্গার ভার্সনের একটা প্ল্যান, এটা নিয়ে কিভাবে চিন্তা করছেন? অবশ্যই সাধুবাদ জানানোর মতো বিষয়, কারণ এই প্রত্যেকটাই তো আসলে এক একটা স্টেপ। এবং আপনি যদি আমাদের বডি স্ট্রাকচারটা দেখেন, এই যে 14 বছর বলি, 17 বছর বলি, এই বয়সগুলোতে কিন্তু খুব দ্রুত পরিবর্তন হয়ে থাকে এবং খেলার ধরনেও কিন্তু বেশ কিছুটা পার্থক্য থাকে। আপনি যদি আন্ডার 19 এর গেমগুলো দেখে থাকেন, পেসারদের বলের গতি খুব বেশি থাকে না, সিক্সের সংখ্যা কম থাকে, কারণ আপনার ফিজিওলজিক্যাল কিছু ইস্যুস থাকে এখানে। আমরা স্কুলে যখন খেলতাম যে ক্লাস 6 এর টিমের সাথে যদি ক্লাস 10 এর খেলা দেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু ক্লাস 6 এর টিম কখনোই পারবে না, বছরের পার্থক্য কিন্তু মাত্র 4, বাট ওই সময়টাতে কিন্তু ম্যাটার করে। সো আপনি যদি এজ লেভেল থেকেই প্রপার ট্রেনিং পেয়ে বড় হয়ে আসেন, এই যে আমরা গ্যাপের কথাটা বলছি, যে ধরেন অনুর্ধ-19 খেলার পর অনেক সময় ন্যাশনাল টিমে সার্ভাইভ করতে কষ্ট হয়, ঠিক আছে, তো প্রপার ট্রেনিং, প্রপার ফ্যাসিলিটিস এর মধ্যে দিয়ে, প্রপার গাইডলাইনের মধ্যে দিয়ে যদি আমরা উঠে আসি, সেই ক্ষেত্রে ন্যাশনাল টিমে হয়তো আরো দ্রুত সেটেল ডাউন করা যাবে। সেই ক্ষেত্রে এই ধরনের প্রোগ্রাম বা এই ধরনের ইনিশিয়েটিভ নেওয়াগুলো খুবই ভালো উদ্যোগ। এবং হান্নান সরকার বলি, তুষার ইমরান বলি, তারা কিন্তু বাংলাদেশের ন্যাশনাল সার্কিট অনেকদিন খেলেছেন এবং তারা দুজনেই খুব ভালো ব্যাটারও ছিলেন। তো আমি আশা করব যে ব্যাটিং সাইডটা নিয়ে তারা আসলে অনেক কাজ করবেন, কারণ বাংলাদেশে আমরা কিন্তু কোয়ালিটি ব্যাটার, টেস্ট ক্রিকেটে প্রপার ব্যাটার ওভাবে কখনো পাইনি। ওনারা দুজন যেহেতু রয়েছেন, তাদের কাছ থেকে হয়তো আমরা আরো ভালো আউটপুট পেতে পারতাম। দুর্ভাগ্য বলি বা নানা কারণে বলি, সেটা হয়ে ওঠেনি। তো তারা তাদের কোচিং ক্যারিয়ারে যদি আমাদেরকে সেই ইয়েটা একটু কমপ্লিমেন্ট করেন, আমরা মনে হয় বাংলাদেশ ক্রিকেটে এগিয়ে যাবে সেখান থেকে। আমরা একটু ফ্রান্সিসি লিগের দিকে যেতে চাই। প্রতীক ভাই, দা 100 শুরু হয়েছে, মেল এবং ফিমেল দুইটা ভার্সনই শুরু হয়েছে এবং আমরা যদি বলি যে 8টা টিম খেলছে এখানে, আমি একটু টিমের নামগুলো দর্শকদের উদ্দেশ্যে জানিয়ে দিতে চাই। ওভাল গতকালকে ফার্স্ট ম্যাচে কিন্তু জিতেছে, আপনি জানেন। এছাড়া আরো যে 7টা টিমের কথা যদি বলি, লন্ডন স্পিরিট এবং বার্মিংহাম ফোনিক্স, ম্যানচেস্টার অরিজিনালস, সাউদার্ন ব্রেভ, ট্রেন্ট রকেটস, নর্দার্ন সুপারচার্জার্স এবং ওয়েলস ফায়ার। সো টোটাল আমরা দেখেছি 8টা টিম এবং ফার্স্ট ম্যাচে একটা ভালো খেলাও আমরা দেখেছি। ওভারঅল যদি 100 নিয়ে আপনার মতামত জানতে চাওয়া। হ্যাঁ, তো টুর্নামেন্টটা আসলে একটু ভিন্ন ধর্মী। আমরা টি-20 খেলে দেখে থাকি 120 বলের, এখানে 100 বলের খেলা এবং এখানে একটা ওভার 5 বলে হয়। টি-20 ক্রিকেট বা 50 ওভার টেস্ট ক্রিকেট কোনো ক্রিকেটের ক্ষেত্রে কিন্তু আমরা একজন বোলারকে টানা 2 ওভার বল করতে দেখি না। 100-এ একজন বোলার একটানা 10টা বল করতে পারে, দ্যাট মিনস 5-5-এর দুটো স্পেল উনি একই এন্ড থেকে করতে পারেন। নিয়ম কারণে কিছুটা পরিবর্তন রয়েছে। বার্মিংহাম ফিনিক্সের কাছ থেকে আমি লাস্ট সিজনে আরো একটু বেটার পারফরমেন্স আশা করেছিলাম। আমি ভেবেছিলাম তারা টাইটেলটা ক্লেম করতে পারবেন, আনফরচুনেটলি সেটা হয়নি। তো এবার দেখা যাক আসলে যে কোন টিম ভালো করে। টুর্নামেন্টটা কেবল শুরু হয়েছে, একটা টুর্নামেন্টের 2-3টা ম্যাচ গেলে আসলে আমরা বলতে পারি যে কাদের কম্বিনেশনটা ক্লিক করছে বা কারা সামনে যেতে পারে। সো দেখা যাক, 2-3টা ম্যাচ যাক, আমরা হয়তো এটা নিয়ে আরো ইন ডিটেইল কথা বলতে পারবো। আমরা এটার সঙ্গে আরেকটা জিনিস আপনার সঙ্গে শেয়ার করে, সেটা হচ্ছে টপ 10 টি-20ও কিন্তু শুরু হয়েছে। এটা নিয়ে যদি সংক্ষেপে। টপ 10 টি-20 আমার কাছে মনে হয় বাংলাদেশ ক্রিকেটের জন্য একটা বাড়তি সুবিধা বলতে পারি, কারণ ন্যাশনাল টিমে ডেবিউ হওয়ার আগে আপনি ইন্টারন্যাশনাল ক্রিকেটের একটা টেস্ট পাচ্ছেন এবং এই টুর্নামেন্টটাকে আরো গ্লোরিফাই করেছে পাকিস্তান শাহিনস এবং নেপালের ইনক্লুশনটা। গতবার পাকিস্তান শাহিনস খেলেছিলেন এবং বাংলাদেশ এবং পাকিস্তান শাহিনস দুজনেই কিন্তু সেমিফাইনাল খেলে। বাংলাদেশ ফাইনালে উঠতে পারে, পাকিস্তান শাহিনস অ্যাডিলেড স্ট্রাইকার্স একাডেমি টিমের কাছে হেরে যায়।
এখানে বিগ ব্যাশের কিছু একাডেমি টিম খেলছে, বাংলাদেশ খেলছে, পাকিস্তান শাইন্স খেলছে, নেপাল ক্রিকেট টিম খেলছে। নেপালের টিমটি ইন্টারন্যাশনাল। আর বিগ ব্যাশের যে একাডেমি টিমগুলো রয়েছে তাদের মধ্যে আপনার অ্যাডিলেড স্ট্রাইকার্স রয়েছে, হোবার্ট হারিকেনস রয়েছে, পার্থ স্কচার্স রয়েছেন, এবং মেলবোর্নের যে দুটো টিম, মেলবোর্ন স্টার্স, মেলবোর্ন রেনিগেটস, এবং অস্ট্রেলিয়ার কিছু রাজ্যভিত্তিক দল, নর্দার্ন টেরিটরি স্টার্স রয়েছে, এবং আরেকটা অস্ট্রেলিয়ান সেন্টার টেরিটরি নামে একটা টিম রয়েছে। সো অল ইন অল আমি আশা করছি যে এইবারকার সিজনটাও খুব কম্পিটিটিভ হবে। গতবার টপ এন্ড টি20তে কিন্তু রিপন মন্ডল সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন, 15 উইকেট নিয়েছিলেন। আকবর আলীর ক্যাপ্টেন্সি আমাকে খুব মুগ্ধ করেছিল লাস্ট বার, কিন্তু কেন ওনাকে এবার ইনক্লুড করা হয়নি, হ্যাঁ এটা একটা আমার কাছে আক্ষেপের জায়গা থাকবে। কারণ নুরুল হাসান সোহান উনি তো ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলছেন মোরাললেস। এই ধরনের টুর্নামেন্ট আমি সেই ধরনের প্লেয়ারদেরকে এক্সপেক্ট করি যারা জাতীয় দলে ঢোকার অপেক্ষায় রয়েছেন। জাতীয় দলে ঢুকতে পারছে না, কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেটের এক্সপোজারটা পাওয়া জরুরি। সো সেই ক্ষেত্রে আমি আকবর আলীকে প্রেফার করছিলাম। গত বছর কিন্তু আমরা মাহফুজুর রহমান রাব্বির মতো একজন অলরাউন্ডারকে দেখেছি, উনি খুব ভালো পারফরমেন্স করেছেন। রাকিবুল হাসান খুব ভালো বোলিং করেছেন। ব্যাটারদের মধ্যে যদি আমরা বলে থাকি, জিশান আলমের ব্যাটিং খুব ভালো ছিল। আকবর আলী কিছু ইফেক্টিভ ইনিংস খেলেছিলেন। বাংলাদেশ এইচপি টিম নামে সেইবার টিম ছিল, এবার এই টিম খেলছে। আমরা যদি বলি যে গতবারের যে টিমটা ছিল, আপনি যেরকম প্লেয়ারদেরকে খেলানো উচিত বলছেন, গতবার কিন্তু আমরা ওরকমই প্লেয়ারদেরকে দেখেছি। কিন্তু এবার যেটা আপনি বলেন যে এই টিম, যেটা আমরা বলি যে বাংলাদেশের ন্যাশনাল সার্কিটের বাইরে যারা আছে, অনেকদিন ধরে হয়তো পারফর্ম করেছে, কিংবা কেউ পারফর্ম করতে যে খারাপ পারফরমেন্সের কারণে টিমের বাইরে, এনাদের নিয়েই কিন্তু এবারে টিমটা। যদি বলি নুর হোসেন সোহান, তারপরে রাব্বি বলেন, ইয়াসির রাব্বি বলেন। আমি যদি একটা কথা বলি যে আমাদের ক্রিকেট সবসময় খুব মানে শর্ট টার্ম ওরিয়েন্টেড প্ল্যান করে থাকি। এই প্লেয়ারগুলোকে কেন পাঠানো হয়েছে? যদি এশিয়া কাপে ব্যাকআপ কোনো প্লেয়ারের প্রয়োজন হয় সেই জন্য। এখান থেকে ট্রায়াল, টার্গেটটা এত ছোট হলে খুব মুশকিল। ঠিক আছে, এই ধর আপনি দেখেন বিগ ব্যাশের টিমগুলো একাডেমি টিম খেলাচ্ছে। আপনি পাকিস্তান শাইন্সের যদি স্কোয়াড দেখেন, আপনি হার্ডলি ন্যাশনাল টিমে খেলে এমন কোনো প্লেয়ার দেখতে পারবেন। আর আমরা বাংলাদেশ কি করি, ইমার্জিং এশিয়া কাপে বুড়ো সৌম্য সরকারকে পাঠিয়ে দিচ্ছি, উনি এখন ইমার্জিং প্লেয়ার। মানে এগুলো আসলে আপনি যদি ইন্ডিয়ায় ইমার্জিং প্লেয়ার দেখেন, তাদের প্লেয়ারগুলো আপনি চিনবেনই না। 7 থেকে 8 জন প্লেয়ারকে আপনি চিনতেই পারবেন না। আর বাংলাদেশের সব ন্যাশনাল টিমের বাতিল প্রোডাক্ট যারা বলতে গেলে, তাদেরকে আমরা আবার জোর করে জাতীয় দলে ফেরানোর জন্য ইমার্জিং টিমে খেলাচ্ছি। সো আসলে প্ল্যানিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, ভিশনটা খুব ইম্পর্টেন্ট যে আপনার গোলটা কি, টার্গেটটা কি। গত বছর যে টিমটা ছিল, এটা কিন্তু শুধু আমি না, অনেকেই বাহবা জানিয়েছেন, সাধুবাদ দিয়েছেন। কিন্তু এইবার যে টিমটা, আপনি হাসান মাহমুদকে কেন টপ এন্ড টি20 খেলাবেন? আপনি আফিফ হোসেনকে কেন টপ এন্ড টি20 খেলাবেন? তারা তো জাতীয় দলে খেলেছেন অনেকদিন, পারফর্ম করতে পারেননি, বিধায় বাদ পড়েছেন। ইয়াংস্টার যারা জাতীয় দলে ঢোকার অপেক্ষায় রয়েছেন, যাদের ইন্টারন্যাশনাল কন্ডিশনের এক্সপোজারটা দরকার, আপনার সেই ধরনের প্লেয়ারদেরকে খেলাবেন। সাইফ হাসানের মতো প্লেয়াররা যারা কন্টিনিউয়াস, কিন্তু জিশান আলম বলি, সাইফ হাসান বলি, আকবর আলী বলি, মাহফুজুর রহমান রাব্বি বলি, রিপন মন্ডল বলি, রাকিবুল হাসান বলি, এই ধরনের প্লেয়ারদেরকে আমরা আসলে বেশি বেশি, মুশফিকুর রহমান রয়েছেন ফাস্ট বোলার, এরকম প্লেয়াররা টপ এন্ড টি20 খেলবেন। কারণ এখানে আপনার বিগ ব্যাশের একাডেমি টিমগুলো খেলছে, বাবা। এখানে তো আপনার জাতীয় দলের গতবার যারা খেলেছে ওনাদেরকে একটা বড় পোর্শন কিন্তু রাখা যেত। জি, যে তারা ভালো নিউক্লিয়াসটা যদি রাখা যেত, আমার মনে হয় তাদের গ্রোথটা আরো বেটার হতো। আমরা একবারই শেষ পর্যায়ে একটু অন্য ধরনের ক্রিকেট নিয়ে একটু কথা বলতে চাই, সেটা হচ্ছে WCL। আমরা ফার্স্ট স্টেজেও কথা বলেছিলাম আমাদের ফার্স্ট এপিসোডে। ওভারঅল যদি আমি বলি যে দুইটা জিনিস আমার খুব চোখে পড়ার মতো ছিল। একটা হচ্ছে যে বুড়ো এবি ডিভিলিয়ার্সের ব্যাটিং। আসলে পুরো টুর্নামেন্টটা যদি আমি বলি এবি ডিভিলিয়ার্স ময়, এবং এছাড়া যদি আরেকটা কথা বলি, পাকিস্তানের পারফরমেন্সটা কিন্তু খুব বেটার ছিল, চোখে পড়ার মতো। আর আরেকটা জিনিস হচ্ছে, যদি চোখে পড়ার মতো কথা বলি, সেটা হচ্ছে যে দুটো ম্যাচে, একটা হচ্ছে গ্রুপ পর্বে আর একটা হচ্ছে সেমিফাইনালে হচ্ছে ইন্ডিয়ার ওভার করা, যেটাতে আসলে ইন্ডিয়া খেলেনি পাকিস্তানের বিপক্ষে। ওভারঅল WCL নিয়ে ইন্ডিয়া পাকিস্তানের যে ইস্যুটা যদি আমি বলে থাকি, এটা আসলে খুবই সেন্সিটিভ ইস্যু। এটা ক্রিকেটের ঊর্ধ্বে একটা বিষয়। তো আমার মতো মানুষের এই শুনে খুব বেশি কথা না বলে হয়তো সমীচীন হবে। তো এটা আমি আর ওইভাবে আপনাকে উত্তর দিলাম না আর কি। এটা মানে দ্বিপাক্ষিক বিষয় আসলে, ভারত এবং পাকিস্তানের, তারা কি করবে, দুইটা টিমের ক্ষেত্রে খেলার বিষয় কি সিদ্ধান্ত আসবে। এবং আমার মনে হয় যে এটা যে শুধু ইন্ডিয়ান চ্যাম্পিয়ন্স অথরিটির ডিসিশন ছিল, আমার মনে হয় না। এখানে উপর মহল থেকে হয়তো অনেক ধরনের কথাবার্তার প্রেশার থেকে থাকতে পারে। ফাইনালটা নিয়ে একটু কথা বলছি। এবি ডিভিলিয়ার্স আসলে সত্যি কথা বলতে গেলে উনি রিটায়ারমেন্টে কিন্তু আমরা
এস্টিমেটেড টাইমের বেশ আগেই পেয়েছি, এবং ওনার খেলা দেখে আমার মনে হয়েছে যে ওনাকে যদি আবার ইন্টারন্যাশনাল ক্রিকেটে ব্যাক করানো হয়, ফেরত আনা হয়, সাউথ আফ্রিকার বর্তমান ব্যাটাররা যেমন করছেন তাদের থেকে খুব খারাপ করতেন আমার মনে হয় না। ফ্যাব ডুপ্লেসি কিন্তু এখনো খেলছেন, ওনারা তো একই ব্যাচেরই প্লেয়ার। সো এবি ডিভিলিয়ার্স যখনই আমি শুনেছি যিনি খেলবেন, মানে আমার এরকমই একটা গাট ফিলিং হচ্ছিল যে একটা এবি ডিভিলিয়ার্স ময় টুর্নামেন্ট হয়তো হবে। পাকিস্তানকে খুব আনলাকি বলবো, পুরোটা টুর্নামেন্ট তারা একটা ম্যাচও হারেনি, ফাইনালটা হারতে হলো অনেকটা 2023 সালের বিশ্বকাপ ইন্ডিয়ার পারফরমেন্সের মতো। আর সাইদ আজমলের বোলিং কিন্তু আমার বেশ ভালো লেগেছে। ফাইনালে তারা বেশ আনলাকিও বলতে পারি, কারণ এবি ডিভিলিয়ার্সের একটা ক্যাচ আসিফ আলী ক্লিনলি পিক করতে পারেননি। মোহাম্মদ আসিফের বলে যখন রিভার্স স্কুপ করতে যান এবি ডিভিলিয়ার্স, সেটাও সাইদ আজমল ড্রপ করেন। এবি ডিভিলিয়ার্সের মতো একজন ব্যাটারকে যখন আপনি 2বার ড্রপ করবেন, আপনি ম্যাচে থাকবেন না কখনো, এবং সেটাই আসলে ঘটেছে। আমরা ছোট করে শেষ করতে চাই, তার আগে আপনার কাছে একটু জানতে চাও, সেটা হচ্ছে বাংলাদেশ এবং নেদারল্যান্ডের 3 ম্যাচের টি20 সিরিজ অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেটা আমরা জানি সিলেটে। এবং ভেরি গুড নিউজ। আমি আগে বলছিলাম যে খেলাটা যেন মিরপুরে না হয়, আমরা এর আগের এপিসোডে এটা নিয়ে কথা বলছিলাম। তো এটা আসলে যদি বলি যে বাংলাদেশেই একটা বড় গ্যাপ ছিল আগস্ট মাসে, যে গ্যাপটাতে যেটা এশিয়া কাপের আগে একটা ট্রায়াল ভার্সনের একটা টি20 সিরিজ খেলা। এখন আমি একটা কথা বলি যে নেদারল্যান্ডসের অধিকাংশ প্লেয়ার কাউন্টি খেলে থাকেন। আই হোপ যে তারা তাদের মেইন স্কোয়াড যেটা সেটাই পাঠাতে পারবেন, কারণ এই ধরনের টিমগুলোর ক্ষেত্রে কি হয় যে তাদের মূল আর্নিংটা আসে কাউন্টি ক্রিকেট খেলে। আপনি এখানে বাস ডিলিডের কথা বলতে পারেন, উনি খেলেন হচ্ছে আপনার ডারহামের হয়ে। আপনি অ্যাকারম্যানের কথা বলতে পারেন, উনিও ডারহামের হয়ে খেলেন। ঠিক আছে, তো এরকম বেশ কিছু প্লেয়ার রয়েছেন যারা কাউন্টি ক্রিকেটের মানে বিভিন্ন টিমে খেলে থাকেন, এবং এখানে কিছু কন্ট্রাকচুয়াল ইস্যু রয়েছে। সো এবং কাউন্টির কিন্তু এখন সিজনও চলছে পুরোপুরি। এখান থেকে কয়েকজন প্লেয়ার নেপাল আসলে নেদারল্যান্ড তাদের স্কোয়াড ইনক্লুড করতে পারবেন, এটা একটা প্রশ্নের বিষয়। যদি নেদারল্যান্ডসের ফুল সাইড আসে, খেলা যদি সিলেটে হয়, একটা ম্যাচ তো নেদারল্যান্ড নিশ্চয়ই জিতবে। আপনি মিলিয়ে নিন, সিরিজ শেষে কথা হবে। যদি নেদারল্যান্ড তাদের ফুল স্কোয়াড পাঠাতে পারে, বাংলাদেশের জন্য সিরিজ বের করা মুশকিল হয়ে যাবে। মানে হয়তো 2-1 সিরিজ জিততে পারে, কিন্তু নেদারল্যান্ড খুব টাফ ফাইট দেবে। ডিপেন্ডস, নেদারল্যান্ডস যদি তাদের ফুল স্ট্রেংথ স্কোয়াডটা পাঠাতে পারে তার উপর অনেকটা ডিপেন্ড করে। স্কট এডওয়ার্ডস কাউন্টি খেলছেন, বাস ডিলিট কাউন্টি খেলছেন, অ্যাকারম্যান কাউন্টি খেলছেন, লোগান ভ্যানভিক কাউন্টি খেলছেন। সো এই ধরনের প্লেয়ারদেরকে যদি ফেয়ারলেস ক্রিকেট আমরা দেখতে পাবো, ইনক্লুড করানো যায়, সেই ক্ষেত্রে খুবই ভালো একটা কম্পিটিটিভ সিরিজ হবে। যত খেলা সিলেটে হচ্ছে, রান থাকবে, ভালো একটা সিরিজ হবে। ধন্যবাদ প্রতীক ভাই। আমরা আপনার কাছ থেকে আসলে ওভারঅল টোটাল যদি বলি একটা সপ্তাহের সবকিছু খেলার খবর পেলাম। ধন্যবাদ দর্শক আমাদের সাথে থাকার জন্য। আমরা আগামী এপিসোড নিয়ে আপনাদের কাছে আবার ফিরে আসছি। একটা সপ্তাহের কত কি খেলা হয় না হয় সেটা নিয়ে আলোচনা থাকবে, এবং বাংলাদেশ এবং নেদারল্যান্ড সিরিজ শুরু হতে যাচ্ছে, সেটা নিয়েও আপনাদের কাছ থেকে মতামত জানতে চাই। আমাদের কমেন্ট বক্সে জানাবেন আপনাদের মতামত, খেলাধুলা বিষয়ক যে কোনো কিছু। ধন্যবাদ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।